ছবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 4 প্রায় অপরাহ্ন বেলায় মা শোয়ের রূপা বাঁধানো ময়ূরপঙ্খী গোযান যখন ময়দানে আসিয়া পৌঁছিল, তখন সমবেত জনমণ্ডলী প্রচণ্ড কলরবে কোলাহল করিয়া উঠিল। সে যুবতী, সে সুন্দরী, সে অবিবাহিতা এবং বিপুল ধনের অধিকারিণী। মানবের যৌবন রাজ্যে তাহার স্থান অতি উচ্চে। তাই এখানেও বহু মানের আসনটি তাহারই জন্য নির্দিষ্ট হইয়াছিল। সে আজ পুষ্পমাল্য বিতরণ করিবে। তাহার পর যে ভাগ্যবান এই রমণীর শিরে জয়মাল্যটি সর্বাগ্রে পরাইয়া দিতে পারিবে, তাহার অদৃষ্টই আজ যেন জগতে হিংসা করিবার একমাত্র বস্তু। সজ্জিত অশ্বপৃষ্ঠে রক্তবর্ণ পোশাকে সওয়ারগণ উৎসাহ ও চাঞ্চল্যের আবেগ কষ্টে সংযত করিয়াছিল। দেখিলে মনে হয় আজ সংসারে তাহাদের অসাধ্য কিছু নাই। ক্রমশ সময় আসন্ন হইয়া আসিল এবং যে কজন অদৃষ্ট পরীক্ষা করিতে আজ উদ্যত, তাহারা সারি দিয়া দাঁড়াইল এবং ক্ষণেক পরেই ঘণ্টার সঙ্গে সঙ্গে মরিবাচি জ্ঞান শূন্য হইয়া কয়জন ঘোড়া ছুটাইয়া দিল। ইহা বীরত্ব, ইহা যুদ্ধের অংশ। মা শোয়ের পিতৃ পিতামহগণ সকলেই যুদ্ধ ব্যবসায়ী। ইহার উন্মত্ত বেগ নারী হইলেও তাহার ধমনীতে বহমান ছিল। যে জয়ী হইবে, তাহাকে সমস্ত হৃদয় দিয়া সম্বর্ধনা না করিবার সাধ্য তাহার ছিল না। তাই যখন ভিন্ন গ্রামবাসী এক অপরিচিত যুবক আরক্ত দেহে, কম্পিত মুখে, ক্লেদসিক্ত হস্তে তাহার শিরে জয়মাল্য পরাইয়া দিল, তখন তাহার আগ্রহের আতিশয্য অনেক সম্ভ্রান্ত রমণীর চক্ষেই কটু বলিয়া ঠেকিল। ফিরিবার পথে সে তাহাকে আপনার পার্শ্বে গাড়িতে স্থান দিল এবং সজল কণ্ঠে কহিল, আপনার জন্য আমি বড় ভয় পাইয়াছিলাম। একবার এমনও মনে হইয়াছিল অত বড় উঁচু প্রাচীর কোনরূপে যদি কোথাও পা ঠেকিয়া যায়। যুবক বিনয়ে ঘাড় হেট করিল, কিন্তু এই অসম সাহসী বলিষ্ঠ বীরের সহিত মা শোয়ে মনে মনে তাহার সেই দুর্বল, কোমল ও সর্ববিষয়ে অপটু চিত্রকরের সহিত তুলনা না করিয়া পারিল না। এই যুবকটির নাম পথিন। কথায় কথায় পরিচয় হইলে জানা গেল ইনিও উচ্চ বংশীয়, ইনিও ধনী এবং তাহাদেরই দূর আত্মীয়। মা শোয়ে আজ অনেককেই তাহার প্রাসাদে সান্ধ্য ভোজে নিমন্ত্রণ করিয়াছিল। তাহারা এবং আরো বহু লোক ভিড় করিয়া গাড়ির সঙ্গে সঙ্গে আসিতেছিল। আনন্দের আগ্রহে তাহাদের তাণ্ডব নৃত্যথিত ধুলার মেঘে ও সঙ্গীদের অসহ্য নিনাদে সন্ধ্যার আকাশ তখন একেবারে আচ্ছন্ন, অভিভূত হইয়া পড়িতেছিল। এই ভয়ঙ্কর জনতা যখন তাহার বাড়ির সম্মুখ দিয়া অগ্রসর হইয়া গেল, তখন ক্ষণকালের নিমিত্ত বাথিন তাহার কাজ ফেলিয়া জানালায় আসিয়া নীরবে চাহিয়া রহিল। 5 সান্ধ্য ভোজের প্রসঙ্গে পরদিন মা শোয়ে বাথিনকে কহিল, কাল সন্ধ্যাটা আনন্দে কাটিল। অনেকেই দয়া করিয়া আসিয়াছিলেন, শুধু তোমার সময় ছিল না বলিয়া তোমাকে ডাকি নাই। সেই ছবিটা সে প্রাণপণে শেষ করিতেছিল। মুখ না তুলিয়াই বলিল, ভালোই করিয়াছিলে। এই বলিয়া সে কাজ করিতে লাগিল। বিস্ময়ে মা শোয়ে স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। কথার ভারে তাহার পেট ফুলিতেছিল। কাল বাথিন কাজের চাপে উৎসবে যোগ দিতে পারে নাই, তাই আজ অনেকক্ষণ ধরিয়া অনেক গল্প করিবে মনে করিয়াই সে আসিয়াছিল। কিন্তু সমস্তই উল্টা রকমের হইয়া গেল। কেবল একা একা প্রলাপ চলিতে পারে, কিন্তু আলাপের কাজ চলে না। তাই সে শুধু স্তব্ধ হইয়া বসিয়া রহিল। কিছুতেই অপর পক্ষের প্রবল ঔদাস্য ও গভীর নীরবতার রুদ্ধ দ্বার ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতে আজ ভরসা করিল না। প্রতিদিন যে সকল ছোটখাটো কাজগুলি সে করিয়া যায়, আজ সেগুলিও পড়িয়া রহিল।
কিছুতেই হাত দিতে তাহার প্রবৃত্তি হইল না। এইভাবে অনেকক্ষণ কাটিয়া গেল। একবার বাথিন মুখ তুলিল না, একবার একটা প্রশ্ন করিল না। কালকের অত বড় ব্যাপারের প্রতিও তাহার যেমন লেশমাত্র কৌতূহল নাই, কাজের ফাঁকে হাঁপ ফেলিবারও তাহার তেমনি অবসর নাই। বহুক্ষণ পর্যন্ত নিঃশব্দে কুণ্ঠিত ও লজ্জিত হইয়া থাকিয়া অবশেষে সে উঠিয়া দাঁড়াইয়া মৃদু কণ্ঠে কহিল, আজ আসি। বাথিন ছবির উপর চোখ রাখিয়াই বলিল, এসো। যাবার সময় মাসোয়ের মনে হইল যেন সে এই লোকটির অন্তরের কথাটা বুঝিয়াছে। জিজ্ঞাসা করে একবার সে ইচ্ছাও হইল বটে, কিন্তু মুখ খুলিতে পারিল না। নীরবেই বাহির হইয়া গেল। বাড়িতে পা দিয়াই দেখিল পথিন বসিয়া আছে। গত রাত্রের আনন্দ উৎসবের জন্য ধন্যবাদ দিতে আসিয়াছিল। অতিথিকে মাসোয়ে যত্ন করিয়া বসাইল। লোকটা প্রথমে মাসোয়ের ঐশ্বর্যের কথা তুলিল, পরে তাহার বংশের কথা, তাহার পিতার খ্যাতির কথা, তাহার রাজদ্বারের সম্ভ্রমের কথা, এমন কত কি সে অনর্গল বকিয়া যাইতে লাগিল। এ সকল কতকবা সে শুনিল, কতকবা তাহার অন্যমনস্ক কানে পৌঁছিল না। কিন্তু লোকটা শুধু বলিষ্ঠ এবং অতি সাহসী ঘোড়সওয়ারই নয়, সে অত্যন্ত ধূর্ত। মাসোয়ের এই ঔদাসীন্য তাহার অগোচর রহিল না। সে মান্দালের রাজ পরিবারের প্রসঙ্গ তুলিয়া অবশেষে যখন সৌন্দর্যের আলোচনা শুরু করিল এবং কৃত্রিম সারল্যে পরিপূর্ণ হইয়া এই রমণীকে লক্ষ্য এবং উপলক্ষ্য করিয়া বারংবার তাহার রূপ ও যৌবনের ইঙ্গিত করিতে লাগিল, তখন তাহার মনে মনে অতিশয় লজ্জা করিতে লাগিল বটে, কিন্তু একটা অপরূপ আনন্দ ও গৌরবের অনুভব না করিয়াও থাকিতে পারিল না। এবং আলাপ শেষ হইলে পথিন বিদায় গ্রহণ করিল। তখন আজিকার রাত্রির জন্য সে আহারের নিমন্ত্রণ লইয়া গেল, কিন্তু চলিয়া গেলে তাহার কথাগুলা মনে মনে আবৃত্তি করিয়া মাসোয়ের সমস্ত মন ছোট এবং গ্লানিতে ভরিয়া উঠিল, এবং নিমন্ত্রণ করিয়া ফেলার জন্য বিরক্তি ও বিতৃষ্ণার অবধি রহিল না। সে তাড়াতাড়ি আরো জন কয়েক বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করিয়া চাকর দিয়া চিঠি পাঠাইয়া দিল। অতিথিরা যথাসময়ে হাজির হইলেন এবং আজও অনেক হাসি তামাশা, অনেক গল্প, অনেক নৃত্য গীতের সঙ্গে যখন খাওয়া দাওয়া শেষ হইল, তখন রাত্রি আর বড় বাকি নাই। ক্লান্ত পরিশ্রান্ত হইয়া সে শুইতে গেল, কিন্তু চোখে ঘুম আসিল না। কিন্তু বিস্ময় এই যে যাহা লইয়া তাহার এতক্ষণ এমন করিয়া কাটিল, তাহার একটা কথাও আর মনে আসিল না। সে সকল যেন কত যুগের পুরানো অকিঞ্চিতকর ব্যাপার, এমনি শুষ্ক, এমনি বিরস। তাহার কেবলই মনে পড়িতে লাগিল আর একটা লোককে, যে তাহারই উদ্যান প্রান্তের একটা নির্জন গৃহে এখন নির্বিঘ্নে আছে। আজিকার এত বড় মাতামাতির লেশ মাত্রও তাহার কানে যাইবার হয়তো এতটুকু পথও কোথাও খুঁজিয়া পায় নাই।